ভাইয়া যে পেজে মানে কি কি করতে হবে, এটা আমার পেজ রেডি করার জন্য কি কি করতে হবে, এটা যদি আরেকবার একটু মানে শর্টকাটে দেখায় দিতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শর্টকাটে আচ্ছা, মানে ক্লাস ভাইয়া একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অ্যামাজনে আপনার একটা প্রোডাক্টের 4টা 5টা অনেক সময় 6টা 7টা মানে পিকচার ওরা অ্যাড করছে, আমরা কি একটা ইয়ে করেই মানে অ্যাড করব, বা এর কোনো ফিচার সিস্টেম আছে কি? মানে ফিচার ইমেজ যেটা, আপনারা তো এই সম্পর্কে জানেনই, ফিচার ইমেজটা একটাই হবে। এখন আপনি যদি হ্যাঁ। চান যে আপনি গ্রুপ ওয়েজ একটা পিকচার কোথাও শো করবেন, এতে আপনার পোস্টটা দেখতে সুন্দর হবে, তাহলে আপনি তাই করবেন। ওইটা কি করে করবো, এটাই তো বুঝতেছি না। আচ্ছা, গ্রুপ ইমেজ নেওয়া তো আমি দেখাইছি, বা আপনি ইমেজেরই সেকশন, যেটা ওয়ার্ডপ্রেসে যখন আমরা পোস্ট করতে যাচ্ছি তখন তো আমাদের ইমেজ নেওয়ার জন্য সেকশন আছে, জান আপনি 2-3টা ইমেজের জায়গা নিয়ে নেন, সমস্যা নেই তো। মানে ওটা কি আপনার ওই অ্যামাজনের মতো শো আপনি যদি করবে, ভাবেন না যে মানে একদম একসাথে সেম সিরিয়াল বাই থাকবে? সেম ইমেজের মতো, মানে সরি, অ্যামাজনের মতোই সেম ভাবে স্লাইড করবে, এরকম ভাবে যাবে, এরকম ঠিক হবে না, বুঝতে পারছেন? ওটা হচ্ছে ওদের নিজের কাস্টম ডিজাইন, আমাদের টিম তো এরকম ডিজাইন করা না, ঠিক মানে আছে? আমাদের সিরিয়াল বাই আসবে, যেভাবে সাজাবো রাইট সেভাবে রাইট, আসবে। আপনি যেভাবে সাজাবেন ঠিক এভাবে আসবে। ওকে ভাই। আচ্ছা, সুমাইয়া ইসলাম, আপনার কি অবস্থা, পেজ কমপ্লিট হয়েছে? না ভাইয়া, আমারটা হয়নি। আচ্ছা, আপনার কি প্রবলেম? আপনি পারবেন কি যেভাবে দেখাইছি সেটাও করতে পারবেন? জি ভাইয়া, পারবো। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে সাবিত ভাই। সাবিত ভাই, আপনার কি অবস্থা? ভাই আমার 2-3টা লিংকের একটু প্রবলেম আছে ভাই, ওগুলোতে আমার প্রোডাক্টের রিভিউ কম আছে, মানে ওই দুটো আমি চেঞ্জ করতে চাচ্ছি। আর আমি মানে 2-3টা ডিজাইন করছি, এইভাবে কি ডিজাইন করলে হবে? আমি কি দেখাবো ভাইয়া? আচ্ছা, এটা দেখছি, আগে একটু সবার কাছ থেকে শুনে তারপর প্রত্যেকের যে যে সমস্যা আছে আজকে দরকার হলে সমস্যা নিয়ে ক্লাসটা করব। আচ্ছা, এরপরে পলক ভাই আছেন। পলক ভাই, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছে। আপনাদের ওই যে পেজ ডিজাইনের কত দূর কাজের কি অবস্থা? পেজ ডিজাইন বলতে ভাইয়া আমাদের যে যে গ্রুপ ওয়াইজ মানে যে ক্যাটাগরি ছিল ওইটার পেজ। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ একটা পেজ ক্রিয়েট করে দিয়েছিলাম এবং বলেছিলাম পোস্ট করে আপনারা পেজটা ডিজাইন করবেন। ও ভাই, আমার ক্যাটাগরি তো চেঞ্জ করার কথা ছিল, তো পরে আমি চেঞ্জ করছি, পরে আবার নতুন লিংক দিচ্ছি, ওইগুলা অ্যাড করে দিয়েছেন কি ক্যাটাগরিতে? মানে অ্যাফিলিয়েট লিংক পরে কি তৈরি করছেন কিনা আমি আর দেখিনি পরে ওইটা। একজনেরটা আমি করেছিলাম, কেউ একজন আমাকে মেসেজ করেছিল যে ভাই আমি তো প্রোডাক্ট লিংক চেঞ্জ করেছি, সেটা আমি ইয়ে করে দিয়েছি। আচ্ছা, দেখছি, এখনই চেক করছি। জি। এগুলো নতুন করেছেন? জি ভাই, এটা আমি ক্যাটাগরি চেঞ্জ করে নতুন গুলো অ্যাড করছি পরে। আচ্ছা, নতুন যেহেতু করছেন, আমি তো এটা খেয়াল করি না, এর আগে এগুলো করে দিয়েছিলাম। আচ্ছা, আজকে ক্লাস শেষে আমি এটা করে দেবো। হ্যাঁ, আপনি আপনার পেজটা ডিজাইন করেন। আর পেজ ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র তো আমাদের এই লিংকটা প্রয়োজন। হ্যাঁ, আপনি আপনার মতো করে ডিজাইন করেন, পাবলিশ যে এখনই করতে হবে এরকম কিছু না, আপনি পরে পাবলিশ করতে পারবেন। তো পেজ ডিজাইন ওটা কি দেখাই দিবেন ভাই আগে যে কিভাবে করতে হবে? হ্যাঁ, পেজের জাস্ট একটা স্যাম্পল দেখাইছি যে এভাবে একটা ডিজাইন করে, ঠিক আছে? তারপরে এই পেজ ডিজাইন নিয়ে অনেকেরই প্রবলেম আছে, আর আমি দেখাই দেবো, এটা আর কি, সমস্যা নেই। ওইটা আমার দেখা হবে, আমি দেখে আর আপনি যদি দেখেন। হ্যাঁ, গত ক্লাসে আমরা এটা নিয়ে কিন্তু কথা বলেছি,
পেজটা কিভাবে ডিজাইন করতে পারি। আর যদিও আমি একটু ওয়েবসাইট নিয়ে বসার পরে একটা কাজ করতে যে ওয়েবসাইট কি অবস্থায় আছে আমি শেষটা খেয়াল করিনি। আচ্ছা দেখেন, এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ নিয়ে যার পেজ ছিল, এটা কার পেজ? এটা হচ্ছে আমার ইয়েটা ছিল আপনার ওই যে কম্পিউটার, কিন্তু এখানে মানে যখন এসইও ইয়ে করতেছি মানে এটা মানে শর্ট টেল গিয়ে মানে একটা প্রবলেম ইয়ে করতেছে, যখন মানে এটা আমি বাড়াই দিলাম তখন মানে এই প্রবলেমটা সলভ হলো। মানে এটাকে এখানে কি কম্পিউটার ইউজ করব না এইটুকু লিখবো? বুঝতে পারলাম না, আরেকবার একটু ক্লিয়ার করেন বলতেছি ভাই। মানে আমার ক্যাটাগরি কম্পিউটার। হুম। এখন মানে এসইও যে মানে একটা ধাপের মধ্যে মানে আমার এই যে এই টাইটেলটা মানে অনেক শর্ট ধরতেছিল, তো আমি টাইটেলটা মানে বাড়ায় ইয়ে করে দিচ্ছি, তখন মনে করেন যে মানে ঠিক ইয়ে হয়েছে। এখন আমি কি কম্পিউটারে রাখবো না কম্পিউটার অ্যাক্সেসরিজ মানে এটাও দিব? রাখেন, সমস্যা নেই তো। আপনার আইসিও ক্ষেত্রে যদি এটা ভালো হয় অবশ্যই এটা রাখবেন। ও তো দেখেন, পেজ ডিজাইনের বিষয়টা ঠিক এরকমই বলেছিলাম যে এরকম ভাবে আপনার একটা পিকচার দিয়ে দিয়ে ওই 20টা প্রোডাক্ট তো আপনাদের আছে, 20টা প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন দিয়ে সুন্দর করে নিজে হাতে অবশ্যই লিখতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে কন্টেন্ট অনেক কম হয়েছে। একটা যখন কাস্টমারের কথা থিঙ্ক করেন, হ্যাঁ ভাই, এটা আমি কাস্টমার, আপনাকে দেখানোর জন্য মানে আমার একটু প্রশ্ন ছিল, তো এই জন্য মানে আমি এটুকু করে রাখছি আর কি, মানে এটা একবারে পার্মানেন্টলি না। আচ্ছা, কাস্টমার যখন কোনো প্রোডাক্ট বাই করে তখন ই কমার্স ওয়েবসাইটে কি থাকে ওই বিষয়ের উপরে কন্টেন্ট অলরেডি থাকে। আমরা আমাদের ওই এমন ভাবে ব্যবহার করতে চাচ্ছি যে আমরা ব্যবহার করেছি, এটা আমাদের ভালো লেগেছে, এটার বিষয়ে বড় একটা বর্ণনা দেওয়া যাতে আমাদের ওয়েবসাইটের এখান থেকে পড়ে সে এটা কিনতে আগ্রহী হয়। ঠিক আছে, ভাই এই যাই সম্পর্কে হোক বড় আপনাদেরকে মানে ডিটেলস আরো মানে ওইখানে যে আমাজনের যে ডিটেলস দেওয়া আছে তার চাইতে বড় ডিটেলস এটা মানে কিভাবে ইয়ে করবো? মানে আপনি কোন ব্যবহার করেছেন তার এই ফ্যাসিলিটি, আপনি গুণগান বলা আর কি, আপনি যে ওইটার সম্পর্কে বলতে হবে, ওইটার সম্পর্কেও আপনি বলবেন, ওটা আলাদা জায়গায় থাকবে। হুম, যে এটাতে কি কি ফ্যাসিলিটি আছে। ঠিক হুম, আছে, যে ঠিক এখানে যেরকমটা লিখেছেন, হ্যাঁ, যে কি কি বলা যায়, অনেক প্রোডাক্ট আরো মানে কিছু ভাই কথার সাথে। করছিলাম, অনেক প্রোডাক্ট মানে প্রথমে অ্যাভেলেবেল ছিল কিন্তু এখন তো আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে লিংকের যে লিংক গুলো আমরা মানে বিটা লিংক ইয়ে করছিলাম, এখন অনেক প্রোডাক্টই আনঅ্যাভেলেবেল ওখানে মানে ইয়ে করে দিচ্ছে, সেগুলো আরো কি ইয়ে করবো আমরা? না, যে প্রোডাক্ট গুলো আনঅ্যাভেলেবল হয়ে গেছে সেই প্রোডাক্ট গুলো নিয়ে আসলে কাজ করলে হবে না।
আসলে দেখেন আমি আপনাদের এটা দিয়ে এই অ্যামাজন অ্যাফিলিয়েট দিয়ে স্টার্ট করেছি। অ্যামাজন অ্যাফিলিয়েট আমাদের মূল টার্গেট এরকম ঠিক না, তবে অ্যামাজন অ্যাফিলিয়েটে যদি আপনারা ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে এটার উপরে কন্টিনিউ রাখবো, কিন্তু আমাদের টার্গেট কিন্তু আরো ভালো কিছুতে আছে আর কি। হুম। এখন রনক ভাই বলছিলেন ভাই পেজ ডিজাইনের বিষয়টা দেখাতে হবে। পেজ ডিজাইনের ক্ষেত্রে আপনাদের যে আপনার কি ক্যাটাগরি রনক ভাই? ভাই ইলেকট্রনিক্স। এই যে ইলেকট্রনিক প্রোডাক্টস এর এটাতে জাস্ট এডিটে যাবেন। আপনার যে 20টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই 20টা প্রোডাক্ট এই পেজের ভিতরে এক পেজের ভিতরে করে দিতে হবে। সেই পেজগুলো নিয়ে তখন আমরা কাজ স্টার্ট করব প্রত্যেকটা পেজ নিয়ে। আসলে দেখেন একটা বিষয়ে থিঙ্ক করেন, সেটা মানুষ যখন তার প্রয়োজনের খাতিরে কোন ওয়েবসাইটে ভিজিট করে তখন কিন্তু ডিরেক্টলি এই বারে লিখে কয়জন ভিজিট করে? সবাই কিন্তু ভিজিট করে বিভিন্ন লিঙ্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে। দেখছে ফেসবুকে যে এই প্রোডাক্টটা এখন এখানে অ্যাভেলেবল, তখন দেখবেন ওইটার উপরে ক্লিক করেই কিন্তু আসলে বেশি ভিজিটর আসে। এখন ফেসবুক আমার সোশ্যাল মিডিয়া, এই কারণে হয়তো আমি ফেসবুকে সবসময় ফেসবুক লেখে ঢুকছি, কিন্তু মেজরিটি যেমন অ্যামাজনে ঢুকতে হলে আমি amazon.com লিখে কয়জন এখানে ঢুকবে? অ্যামাজন লিখে সার্চ করবে, এরপরে জাস্ট amazon.com আসলে ওটার উপরে এন্টার করছে, এরকমই কিন্তু বেশি হয়। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটেও যে ভিজিটর গুলো আসবে সেই ভিজিটর গুলো কিন্তু ডিরেক্টলি তার সার্চ বারে এখানে লিখে আসবে এরকমটা না। তো আপনাদের পেজ গুলো যখন আসবে আপনার পেজের ইউআরএল হবে একরকম আর আমাদের ওয়েবসাইটের ইউআরএল হবে আরেক রকম। যেমন পেজের এই পেজটার ইউআরএল ছিল কেমন, পেজটা যদি আমরা ভিজিট করি এখান থেকে ইলেকট্রনিক্স, তাই তো tunerproduct.com/the electronics থাকবে। কেউ কি বলতে পারেন এইটা লিখে কেউ ভিজিট করবে স্ল্যাশ ইলেকট্রনিক? হ্যাঁ শুধু ইলেকট্রনিক্স লেখে ভিজিট করো। হ্যাঁ, তো দেখেন আমাদের এই পেজটাকে ওরা রাখতে হবে, আবার আমাদের যে হোম পেজটা আছে সেই হোম পেজটা নিয়েও কাজ করতে হবে। এই প্ল্যানিং এ আমি আপনাদেরকে পেজ ডিজাইনের কথাটা বলেছি। যখন আপনারা প্রত্যেকেই একটা একটা করে পোস্ট করবেন, আমি উদাহরণ দিয়েছিলাম এই ওয়েবসাইট থেকে, যে এই ওয়েবসাইটটা দেখেন কিভাবে ডিজাইন করেছে তারা। প্রথমে তারা হয়তো 20টা ডিজাইন করেছে, যেমন বেস্ট ডগ ফুড। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে পোস্টের যে টাইটেল ছিল সেই টাইটেল অনুযায়ী এখানে অনেকগুলো পোস্ট আছে। এটা ক্লিক করলে আমি হয়তো ওই পেজে যাব, যেমন এটার উপরে আমি ক্লিক করেছি, দেখেন এখানে ক্লিক করার কারণে কি হয়েছে, এখানে এই পেজে আসছি আমরা। পেজের ভিতরে কিভাবে ডিজাইন করা আছে দেখেন, 10 থেকে 15-20টা প্রোডাক্ট নিয়ে কাজ করা আছে। আমি ঠিক এই স্যাম্পল এই ডিজাইনের কথাটাই বলেছিলাম। তো আপনাদের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এখানটায় ডিজাইন করবেন, ঠিক আছে? এর আগে আপনি তো পোস্ট করতেই পারেন, সমস্যা নেই। আপনার 20টা প্রোডাক্ট আছে, 20টা প্রোডাক্ট আপনি ইজিলি, এটা তো পেজ, এটা আমাদের নরমাল পোস্ট না। তো এই পেজের ভিতরে আমরা 20টা করে প্রোডাক্ট, আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে ভাই 20টা পোস্টের শুধুমাত্র টাইটেল দিয়ে আমি এই পেজটা সাজাবো, হ্যাঁ তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই 20টা পোস্ট তো আপনার আলাদা আলাদা থাকতে হবে এর আগে, তারপরে না এই ডিজাইনটা হবে। আর আপনি যদি মনে করেন না ভাই আমি ওইভাবে করব না,
এই পেজটাতে 15টা বা 20টা প্রোডাক্ট নিয়ে জাস্ট টাইটেল, পিকচার এবং তার ডেসক্রিপশন দিয়ে আমি এভাবে সাজাবো, ঠিক এখানে যেরকমটা আছে। ভাই মানে আগে রনক ভাই বুঝতে পারছেন? রনক ভাই বুঝতে পারছেন? ভাই আগে কি পোস্ট গুলো করে নিতে হবে, তারপর হ্যাঁ, পেজ? আপনি চাইলে দেখেন এই টাইটেলটাতে কিন্তু একটা লিংক আপ করা আছে এই টাইটেলে, অর্থাৎ তার আলাদাভাবে একটা করে পোস্ট করা আছে। দেখি আমরা এটাতে ক্লিক করে, সরি এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিংক দেয়া আছে, হ্যাঁ ডিরেক্টলি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি যদি চান যে ভাই আমি আলাদাভাবে পোস্ট করব, করতেও পারেন। আপনি যদি মনে করেন না পোস্ট করব না, পোস্ট না করেও হবে, কারণ আপনি এখানে ইলেকট্রিক প্রোডাক্ট যেটা বসাবেন এই জায়গাটায়, হ্যাঁ আপনার পেজ ডিজাইনের ক্ষেত্রে এখানে তো আপনার 20টা প্রোডাক্ট থাকছেই, তো আলাদাভাবে পোস্ট আপনি না করলেও পারেন, কোনো সমস্যা নেই। মানে আমি পেজটা ডিজাইন করার আগে আগে পোস্ট করে নিতে হবে ভাই, না পরে করলে হবে এই 20টা পোস্ট? এসইওর ক্ষেত্রে বিষয়টা কেমন হয়, যেমন আগের লিংক আপ করতে বলে, তাই না? আগের পোস্ট গুলোকে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল লিংক দরকার হয়। তো আপনি যদি এর আগেই এই পোস্টটা করে নেন, তাহলে ইন্টারনাল লিংকের ক্ষেত্রে ওই পোস্ট গুলোকে আপনি লিংক আপ করে দিতে পারবেন। আপনি যেভাবে সাজাতে চাচ্ছেন এই কন্টেন্ট গুলো, সেই কন্টেন্টের সাথে আপনি লিংক আপ করে দিতে পারলেন ইজিলি, তাই না? পোস্ট যদি করা থাকে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা কাজের ক্ষেত্রে আপনি যেভাবে করতে চাচ্ছেন সেটা আপনার উপরে ডিফেন্স করবে। ওকে, পেজ ডিজাইন নিয়ে আর কার কি কোশ্চেন আছে? আরেকটা কথা হচ্ছে ভাইয়া, হ্যাঁ সাব্বির ভাই। কথা হচ্ছে নয়ন কয়েকটা পোস্ট করছে, 20টায় মনে হয় পোস্ট করছে, তো প্রথমটাই ওই কন্টেন্ট লিখছে, তো সবগুলাতে কন্টেন্ট লেখে নাই, খালি টাইটেল দিয়ে আপনার অ্যাফিলিয়েট লিংক আপ করছে। তো ডাইরেক্ট আমি ঢুকে দেখলাম যে ডাইরেক্ট আপনার ঢুকে যাচ্ছি, অ্যামাজনে ঢুকে যাচ্ছি। এটা কিভাবে, ওটা কি হবে ওটা দেখেন একটু। আচ্ছা আমরা তাহলে নয়ন ভাইয়ের পোস্ট গুলো একটু দেখি। কই নয়ন ভাইয়ের পোস্ট গুলো কই? এটা তাই না? পেট সাপ্লাই দেখেন। আচ্ছা এই দুইটাই আমরা দেখি তাহলে হবে। কি বললেন, কি সমস্যা হয়েছে ভাই সাব্বির ভাই? নিচের দিকে আসেন একটু ভাইয়া, আর পোস্টে জান এটা তো নয়নের, এটা কি নয়নের না তো? হ্যাঁ এটা নয়ন ভাইয়েরই তো। নয়নের পেজে যান, পেজে আর হলো যে আচ্ছা পেজে, জি পেট সাপ্লাই দেখেন। হ্যাঁ এখানে কি করা আছে, এখানে আগে পোস্ট করেছে 20টা পোস্ট করেছে, এরপরে এখানে যে লিংকটা দিয়েছে সেটা হচ্ছে অ্যামাজনের, তাই তো? এটাই বলছেন? ও আচ্ছা, পুরাপুরি মনে করেন সরাসরি আপনি হলো অ্যামাজনে ঢুকে যাচ্ছে, মানে অ্যাফিলিয়েট লিংক আপ করা আছে ওখানে। কিন্তু এভাবে তো না নয়ন ভাই, তাহলে এই থিংকটা একটু ভুল করেছে, কারণ এখানে লিংক কন্টেন্ট নেই কোনো, আর এভাবে তো হ্যাঁ হ্যাঁ রাইট, আপনি ঠিক ধরেছেন সাব্বির ভাই। এখানে বিষয়টা ঘটবে কি, এখানে আপনি এই প্রোডাক্ট নিয়ে যেখানে পোস্টটা করেছেন সেই পোস্টের লিংক হবে। এই যে দেখতে পাচ্ছি এখানে আমি যেটা পোস্ট করছি সেটা লিংক হবে, আর বাই যেখানে বাই নাও লিখবো সেখানে হলো আপনার হলো অ্যাফিলিয়েট লিংক আপ করব। রাইট, ঠিকই বলেছেন আপনি। তো
তো এখানে নয়ন ভাই আপনি চেঞ্জ করে দিন, আপনার পোস্টটা অনেক সুন্দর হয়েছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এসইওর ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এখানে লিংক আপ হবে এই পোস্টটা যেখানে করেছেন। যে এখন নয়ন ভাইয়ের একটা পোস্ট আমরা খুঁজে বের করি আগে, হ্যাঁ পোস্টে যাই একটু। পোস্টে মনে হয় করে নাই নাকি, করছে নাকি? এই যে একটা পোস্ট আছে এখানে, এই প্রোডাক্ট নিয়ে এখানে লেখা আছে, অর্থাৎ এই প্রোডাক্টটা আমরা আগে প্রিভিউ করব, প্রিভিউ করার পরে প্রিভিউ করলেও আমাদের সেই লিংকটা এখানে আসতেছে না। আমরা এখান থেকে আগে ওয়েবসাইটে যে পোস্টটা দেখব। আচ্ছা মেনুটা আবার করা নেই। আচ্ছা ব্লগের ভেতরে আমাদের থাকার কথা, তো ব্লগটা আমি আসলে তখন কাজ করার সময় ব্লগটা এখানে অ্যাড করব ভুলে গেছি। ব্লগের ভেতরে যে অর্থাৎ যে পোস্টটা করা আছে সেই পোস্টটা ভিউ করার পরে উপরে যে ইউআরএলটা হবে, ধরেন আপনার এই মেন্স ফ্যাশনের ভেতরে আছে, তাহলে মেন্স ফ্যাশন ভিউ করার পরে উপরে যে লিংকটা থাকবে, তো যে পোস্টটা করেছেন সেই পোস্ট ওপেন করার পরে উপরে যে লিংকটা থাকবে সেই লিংক কপি করে আমরা এখানটায় বসাবো, এই যে এখানটায়। নয়ন ভাই কি ক্লাসে আছে? সেই লিংকটা ভাইয়া, সেই পোস্টটা হলো অন্য পোস্ট, অন্য প্রোডাক্টের পোস্ট হলে হবে না? অন্য না প্রোডাক্টের অন্য প্রোডাক্টের না, এই প্রোডাক্টের যে, হ্যাঁ এই প্রোডাক্টের যে লিংকটা হবে সেই লিংকটা এখানে বসাবো। আর আমার যদি এই প্রোডাক্টের পেজে যদি আমি ডিটেইলস দিয়ে থই, তাহলে কি পোস্টে? তাহলে পেজের ভিতরে যদি আমরা দিই, বিষয়টা বুঝেন, কিন্তু যখন আমরা এটাকে পেজের ভিতরে সাজাবো তখন কিন্তু ডিরেক্টলি ভিজিটররা এখান থেকেই বাই নাও যেতে পারবে, কারণ কন্টেন্ট তো এখানে পড়ছে সে, তাই না? জি ভাইয়া, জি একটু আমারটাই ঢোকেন তো ভাইয়া। আচ্ছা আপনার কি পেজে না পোস্টে? পেজে ঢোকেন। আপনার কোন ক্যাটাগরি? বেবি প্রোডাক্ট। উপরের দিকে। উপরের দিকে যান ভাইয়া, যে নিচে আসেন একটু। এই যে এইগুলাই, এই যে স্টার্ট রাইটিং, এই যে অর টাইপ, এটা আমি কাটতে পারতেছি না, অনেকগুলা হয়ে গেছে এগুলা। হ্যাঁ হ্যাঁ এগুলা। এটা রিমুভ করবেন? না না, এটা রিমুভ করবো না। নিচের যে যেগুলা ব্লক, টু সাইজ ব্লক লেখা আছে, এগুলা অনেকগুলা হয়ে গেছে। জাস্ট এটার উপরে ক্লিক করে ব্যাক স্পেসে চাপ দিবেন। হ্যাঁ এই যে ব্যাক স্পেসে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা এই যে ব্যাক স্পেস চলে গেছে। এখন আমাকে এখানে একটা সমস্যা হচ্ছে, আমি বাটন হলো কালার করতে পারতেছি না। বাটন কালার করতে পারছেন না? না। আচ্ছা কোথায় বাটন নেবেন? আপনার একটা বাটন আমি দেখলাম, এই যে উপরের দিকে, উপরের দিকে, এই যে এটা উপরেরটা একটু বোঝান তাহলে ভালো হবে। এটা এখন আমি করি নাই। এটা? হ্যাঁ এটাই করেন, আমি এটা এটা হচ্ছে স্টাইলের ক্ষেত্রে না? আউটলাইন করে দিয়েছি।
আমাদের হচ্ছে পুরো ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা হচ্ছে হোয়াইট। তো আপনার এই বাটনের ক্ষেত্রে হোয়াইট আছে। আপনি যদি বাই নাও এর যে বাটন আছে সেই লেখার অর্থাৎ এই কন্টেন্টটার শুধুমাত্র কালারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এই কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ওটা পারছি ভাইয়া, কন্টেন্টটা চেঞ্জ করতে পারতেছি, কিন্তু যে বাটনের পুরো কালারটা ব্ল্যাক হয়ে থাকে না, এটা আমি হলো আউটলাইন করে দিচ্ছি, তাই ব্ল্যাক সাদা হোয়াইট হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আর কোন ভাই জানেন মানে এখানে কাজ করতে করতে আপনার ডান পাশে কিছু মানে চিহ্ন আসে, মানে এই চিহ্ন দিয়ে মানে এটা মনে হয় করতে হয়, মানে আমি করছিলাম। হ্যাঁ ভাই, আপনারটাই দেখলাম দিয়ে আমি বলতেছি আমি তো পারতেছি না ওটা করতে। এটা ইয়ে করতে হবে আপনার হচ্ছে ডান পাশে কিছু মানে লেখা আসবে, এটা দিয়ে ইয়ে করতে হবে। যে ব্ল্যাক হয়ে থাকতেছে, আমি পারি নাই। এটার জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করতে পারি বাটন ডিজাইনের। আচ্ছা, বাটন ডিজাইনটা যেভাবে আছে আপনারা রাখেন, আমি প্লাগইনটা অ্যাড করে দিলে প্লাগইনের মাধ্যমে আমরা যে কোনো কালার বলেন এই বাটনের জন্য দেখেন আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব, প্লাগইনটার নাম এই মুহূর্তে মাথায় আসছে না, চেক করে দেখি আমি। হ্যাঁ, সেদিন চেক করে দেখলাম আপনার বাটন ডিজাইনের জন্য একটা প্লাগইন আছে, ওটা অ্যাড করে দিব। আপনারা যে কোনো ডিজাইনের বাটন এটা করে নিতে পারবেন, সমস্যা নেই। কালার যে একদম খুবই ইজি ওটা ব্যবহার করা। আপনাদের এই পাশে যখন আপনারা পোস্ট করতে আসবেন, এই সেটিং আইকন এখানে ক্লিক করলে বাটন ডিজাইনের যে প্লাগইনটা যখন অ্যাড করে দিব, তখন এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন যে কোন স্টাইলের বাটন আপনি, ওটার উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই স্টাইলের বাটন এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, পেজ ডিজাইন নিয়ে আর কোনো সমস্যা আছে তাহলে? না ভাই, আপাতত আর কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি যখন প্লাগারিজমটা চেক করব তখন ভাই বুঝতে পারলাম না, আরেকবার বলেন, আপনার কথা বোঝা যায় না। বলতেছি ভাই যখন প্লাগারিজম চেক করব মানে তখন কি করে ইয়ে করব, এটা একটু মানে ভালো করে বলে দেন। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, দেখি আমরা একটু চেক করি, আপনি প্র্যাকটিক্যালি দেখান তো যে কি অবস্থা। ভাই আমার নেটের প্রবলেম, মানে দেখালেও মানে বুঝতে পারবেন না, এটাই সমস্যা। মানে আমি বলতে চাচ্ছি মানে সবগুলো পোস্ট মানে এক জায়গায় আমি এডিট করছি, এখন ওগুলো সব কপি করে কি মানে ওইখানে চেক করব? যখন আপনি আলাদা আলাদা ভাবে পোস্ট করবেন, তখন আলাদা ভাবে আপনাকে
চেক করতে হবে প্লাগারিজম। যখন আপনি পুরোটাকে একটা পেজে আপলোড করবেন, তখন আপনি যদি মনে করেন যে ভাই একটা একটা করে চেক করে দিব, তাহলে হবে না। কারণ কি, একটা পেজের উপরে এসইও অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আপনি একবারই। একটা পোস্টের ক্ষেত্রে যেরকমটা ঠিক হচ্ছে, একটা পেজের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা ওরকমই। কিন্তু একটা পেজে আমরা অনেক কন্টেন্ট দিচ্ছি, একটা পোস্টে হয়তো তার চেয়ে কম দিচ্ছি। অর্থাৎ একটা পোস্টে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, কিন্তু যখন একটা পেজে কাজ করছি তখন 20টা প্রোডাক্ট নিয়ে কথা বলছি। তো 20টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনাকে 20টা প্রোডাক্টের কন্টেন্টের উপরে এসইও করতে হবে। দেখেন, এটা কিন্তু একটা পেজ, বেবি প্রোডাক্টের এটা হচ্ছে পেজ, তাই না? তো বেবি প্রোডাক্টের পেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই এসইওর যে অ্যানালাইজ যে বিষয়টা থাকে আমাদের 13টা, সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু পেজের উপরে আসছে। তাহলে আপনাকে থিঙ্ক রাখতে হবে পুরো পেজে যত কন্টেন্ট দিয়েছি প্রত্যেকটার উপরে খেয়াল রাখতে হবে। রবিন ভাই, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কিন্তু যখন আপনি আলাদাভাবে একটা পোস্ট করতে যাচ্ছেন তখন কিন্তু একটা প্রোডাক্ট সম্পর্কে থাকছে, তাই না? মানে ভাইয়া এখানে যে ইমেজটা ইউজ করছি, এই ইমেজ বাদ দিয়ে মানে যাবতীয় সবকিছুই মানে চেক করতে হবে। ইমেজ বাদ দিয়ে না, ইমেজ সহ টোটালি সবকিছু চেক করতে হবে। এখানে প্রবলেম যতগুলো ফাইন্ড করবে, এখান থেকে আমরা তো দেখেছি যে প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয়, এটা তো আপনাদের জানাই আছে। সো এখানকার কথা বলতেছি না ভাই, এখানকার তো সবই জানি, মানে প্লাগারিজম চেকটা করব, মানে এখানকার মানে সবকিছু কপি করে নিয়ে এখানে করব। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার আপনার যখন কন্টেন্টটা লেখা হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, কন্টেন্ট আমাদের, আমি আবারও বলছি, কন্টেন্টটা কিন্তু নিজে থেকে আসলে লিখলে প্লাগারিজম নিয়ে চিন্তা করতে হয় না। যখন আপনি 2 4 5 10 লাইন লিখবেন নিজে, প্লাগারিজম দেখবেন অটোমেটিক্যালি এটা কখনোই আপনার ধরবে না, প্লাগারিজম ধরবে না। যখন আপনি কপি করতে যাবেন কন্টেন্ট, তখনই কিন্তু প্লাগারিজমের সমস্যা হবে। আমি আপনাকে বলেছিলাম, দেখেন, যেহেতু আপনাদের শুধুমাত্র 20টা করে প্রোডাক্ট, ওই 20টা প্রোডাক্ট সম্পর্কে কন্টেন্ট গুলো একটু পড়েন, পড়ে নিজে থেকে লিখেন, দেখেন প্লাগারিজম নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই 20টা প্রোডাক্টের মাধ্যমে কিন্তু আমরা আগায় যেতে পারবো। তখন ভাই আরেকটা কথা ছিল আমার, বলেন। কথা হচ্ছে পোস্ট যখন করছি তখন ধরেন একটা কন্টেন্টের জন্য এই এসইও ফ্রেন্ডলি করার জন্য আপনি প্রেফিক্স, তারপর অল্টার টেক্সট, ধরেন একটা পোস্টের জন্য একটা টাইটেলের জন্য একটা একটা ভাবে আলাদা আলাদা ভাবে করছে। এখন পেজে যদি আমি 20টা করি, তাহলে সেই জায়গায় প্রেফিক্স তারপর অল্টার টেক্সট এগুলা মানে একটা ধরবে না, প্রতিটা একটা একটা করে ধরবে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন ভাই। দেখেন, এখানে পেজের হেডলাইনটা কি? বেবি প্রোডাক্ট। অর্থাৎ পেজ যেটার উপরে ডিপেন্ড করে সেইটার উপরে আমরা হচ্ছে এসইও কে ফোকাস করব, বেবি প্রোডাক্ট। এখন দেখেন, বেবি প্রোডাক্টের ভিতরে এটা যে প্রোডাক্টের নাম, হ্যাঁ, প্যাম্পার্স। তো আমরা প্যাম্পাস নিয়ে যখন পোস্ট করেছি তখন কিন্তু আমার টাইটেল ছিল প্যাম্পাস নিয়ে। কিন্তু যখন বেবি প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে পেজ ক্রিয়েট করছি, তখন কিন্তু এই বেবি প্রোডাক্ট হবে আমাদের কিওয়ার্ড। বেবি প্রোডাক্টটাই হবে কিওয়ার্ড তাহলে। হ্যাঁ, যেটার উপরে পেজ ডিজাইন করছি সেটাই হচ্ছে মূল ফোকাস। আর যখন পোস্ট করতে যাচ্ছি, যে প্রোডাক্ট নিয়ে পোস্ট করছি সেটা হবে আমাদের মূল ফোকাস। বুঝতে পারছি ভাই। ব্লগার সাইটের ব্যাপারে ভাই, আসলে ব্লগার সাইটে কি আমাদের কি যেগুলো আমরা পোস্ট করবো, এগুলো পোস্ট আমাদের কি গুগলের কাছে কি সাবমিট করতে হবে, না অটোমেটিক সাবমিট হয়ে যাবে? আচ্ছা, আমি ব্লগারে আপনাদের মেটা ট্যাগ দেওয়া শিখাইছিলাম। জি ভাইয়া। তাহলে বিষয় ছিল ওখানে শুধুমাত্র ব্লগের ক্ষেত্রে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট, এই জন্য ব্লগে মেটা ট্যাগ শুধুমাত্র আমরা একবারে মানে দিতে পারবো। অর্থাৎ আমার পুরো ব্লগ সাইটটা কিসের উপরে এইটাই দিতে পারবো, কিন্তু পোস্ট, আলাদা আলাদা পোস্টকে আমি মেটা ট্যাগ দিতে চাচ্ছি যে এই পোস্টটা করলাম গুগলের কাছে সাবমিট করতে চাই, না, এটা হবে না। পুরো ব্লগ সাইটকে একবারে সাবমিট করা যাবে।
আর তো নতুন করে সাবমিট করতে হয় না, যখন আপনি এটার মেটা ট্যাগ দিয়ে দিবেন এবং গুগলের কাছে, আমরা তো জানি গুগলের কাছে কিভাবে সাবমিট করতে হয়, তাই না? আমি তো এটা দেখাইছিলাম। গুগল সার্চ কনসোলের মাধ্যমে। হ্যাঁ, এই সার্চ কনসোলের মাধ্যমে আপনি যখন সাবমিট করে ফেলবেন, গুগলের যে স্পাইডার বা কার্লার আছে যেগুলোর মাধ্যমে তথ্য নেয় গুগল রিয়েলি তার ওয়েবসাইটে ভিজিটরের কাছে পৌঁছানোর জন্য, তো তার মাধ্যমে আপনার ওয়েবসাইট প্রতিনিয়ত স্ক্রল হতে থাকবে, অর্থাৎ তারা আসবে, এসে তো দেখবে আপনি নতুন পোস্ট করা থাকলে সেই নতুন পোস্টের তথ্য নিয়ে চলে যাবে। ব্লগের ক্ষেত্রে বিষয়টা এরকম। প্রত্যেকটা আপনার হচ্ছে পোস্টের জন্য আলাদা আলাদা ভাবে আপনি কখনোই এটা গুগলের কাছে সাবমিট করতে পারবেন না। তাহলে প্রথমবার ব্লগের জন্য আমি যদি সাবমিট করি গুগলের কাছে, তাহলে যেগুলা পোস্ট করব সেটা কি গুগল এমনি বুঝতে পারবে না? হ্যাঁ, বুঝতে পারবে যদি আপনি সাবমিট করেন এবং মেটা ট্যাগটা ঠিকঠাক মতো দেন, আপনার পুরো ব্লগের জন্যই মেটা ট্যাগটা দিয়ে দেন। তারপরে হবে কি, সার্চ কনসোলে যখন আপনি এটা সাবমিট করে দিবেন, গুগল তখন বুঝতে পারবে যে হ্যাঁ, ব্লগ সাইটটা সার্চ কনসোলে আসার জন্য বা আমার কাছে তথ্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। তখন প্রতিনিয়তই তাদের একটা সময় আছে, আপনাকে বলবে না যে কোন সময়ে বা কিভাবে কি হবে। এটা তো রোবোটিক সিস্টেম, অটোমেটিক্যালি আপনার সাইটে চলে আসবে আর কি, ওই তথ্য নিয়ে চলে যাবে তারা, সমস্যা নেই। আর ভাই ব্লগ সাইটে আমরা যেগুলো পোস্ট করি ওগুলোর জন্য পোস্ট হলে ইমেজ কত বাই কত নিব, এটা ভুলে গেছি ভাই। ডিজাইনের উপর ডিফেন্স করে আসলে আপনি কোন থিম ব্যবহার করছেন, যে থিমে যে পরিমাণ হতো বা আপনার পিকচারটা নিলে দেখতে সুন্দর দেখাবে, হ্যাঁ, এটা আসলে আপনার থিমের উপর বেসিস করে। দেখা যাচ্ছে আপনার থিম আমার থিমের সাথে মিলছে না, তাহলে আপনি যে সাইজ ইমেজ নিলে ভালো হচ্ছে, আমি সেই সাইজ ইমেজ নিলে একদম খুব খারাপ দেখাচ্ছে, এরকম হতে পারে। থিমের উপর ডিফেন্স করে। আসলে আপনি একটু থিঙ্ক করবেন, যে পুরো ডিসপ্লের উপরে থিঙ্ক করে মার্ক করবেন যে আসলে এত বড় ইমেজ যদি দেই তাহলে কতটুকু দেখাবে, এত বড় ইমেজ যদি নেই তাহলে কত সুন্দর দেখাবে। এরকম আপনি নিজের থিঙ্কের উপরে যখন আপনি এই যে টুলসটা ব্যবহার করবেন, আপনাদের এই স্ক্রিনশটের এই টুলস সবাই ব্যবহার করেন না, লাইট শট? না ভাইয়া, হ্যাঁ, এটা ব্যবহার করবেন, এটা অনেক পারফেক্ট একটা টুলস। দেখেন এখানে মাপ দেখাচ্ছে, আমি যতটুকু সিলেক্ট করেছি, হ্যাঁ, ততটুকুর একটা মাপ এখানে দেখাচ্ছে যে 931। নাম বলেন তো ভাইয়া। বুঝতে পারিনি ভাই। ভাই আপনি যে টুলটা ব্যবহার করছেন এই টুলটার নাম কি স্ক্রিনশটের? এটা হচ্ছে লাইট শট। আপনি এমনি স্ক্রিনশট লেগে ডাউনলোড স্ক্রিনশট লেগে সার্চ মারলে এটাই আসে প্রথম। এই যে এটা, এটা সবাই ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার এজের মাপ নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুবই ভালো একটা স্পষ্ট ধারণা। আরো সুবিধা আছে মার্ক টার্ক করা, এই বিষয়গুলো খুবই ভালো, লাইট শটটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন লেখার জন্য বলেছিলাম। আসলে ওয়েবসাইট নিয়ে যে আগাবো, আপনারা আসলে ওইটা এখনো কমপ্লিট করেনি, অনেকেই করেনি। তো অনেকেই হয়তো যারা করেছেন তাদেরটা অতটুকু যে আমি আপলোড করলে হবে এরকমটা না, মধ্যে থেকে 2টা সেকশন নাই, তাহলে আমি এটা কিভাবে আপলোড করতে পারি বলেন? অনেকেই এখনো পর্যন্ত এটা ইনকমপ্লিট অবস্থায় রেখেছে। টার্মস এন্ড কন্ডিশন, আচ্ছা, আপনাদের গুগল অ্যানালাইটিক্স শেখানো হয়েছে না? জি ভাই, শেখানো হয়েছে। তাহলে আপনারা প্র্যাকটিক্যালি কি দেখেছিলেন যে কিভাবে গুগল অ্যানালাইটিক কাজ করে? আপনার ব্লগার দিয়ে দেখেছেন যে বর্তমানে আমার ওয়েবসাইটে ভিজিটর কতজন আসছে, এভাবে চেক করে দেখেছেন না? জি ভাই, এটা তো আপনি নিজেই করাইছিলেন ক্লাসে। ও আচ্ছা,
দেখেন প্রাইভেসি পলিসি অনেকেই দিয়েছেন, এখন আমি এটা তো এখনো সম্পূর্ণ হয়নি, কিভাবে পুরোটা অ্যাড করে বলেন। এটা অ্যাড না করলে আপনাদের যে আমি একটু গুগল অ্যাডসেন্স এর দিকেও আগাবো, বা আমরা যেহেতু আর্নিং এর দিকে একটু ফোকাস করেছি ক্লাসটাতে, তো সেক্ষেত্রে এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি, আমার একটা ফোন আসছে তো। আচ্ছা, এ পর্যন্ত আমরা যে কাজগুলো ওয়েবসাইটের জন্য করেছি সবই ছিল অন পেজ অপটিমাইজেশন। তো আমাদের তো শুধুমাত্র অন পেজ অপটিমাইজেশন নিয়ে থাকলে হবে না, আমাদের পেজকে, ওয়েবসাইটটাকে অফ পেজ অপটিমাইজেশনও করতে হবে, তাহলে শুধুমাত্র সার্চ রেজাল্টে আমরা নিয়ে আসতে পারবো। শুধু অন পেজ অপটিমাইজেশন করে যে আমাদের ওয়েবসাইটটা গুগলের সার্চ রেজাল্টে আসবে এরকমটা ভাবা যাবে না। আমরা ইতিপূর্বে যতদূর কাজ শিখেছিলাম, আমি স্লাইড গুলো একটু দেখলাম, স্লাইডে মোটামুটি ভাবে আপনাদের ফুলফিল শেখা হয়েছে উপরের স্লাইড গুলো। হ্যাঁ, এই স্লাইড গুলো আমরা অলরেডি শেষ করেছি, এবং পরের যে স্লাইডটা আছে এটা হচ্ছে what we need to do in off page optimization। অফ পেজ অপটিমাইজেশনের ভেতরে আমাদের কি কি করতে হবে সেটা সম্পর্কে আগে জানতে হবে। তো নেক্সট ক্লাস থেকে আমরা অফ পেজ অপটিমাইজেশন শুরু করব, কিন্তু তার আগে আপনাদের কাজগুলো যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আগানো সম্ভব না। ডিফেন্স করবে হচ্ছে আপনাদের উপরে। আপনারা যত দ্রুত কাজগুলো শেষ করে ফেলবেন আমি তত দ্রুত এখানে শেষ করব। এসইও শেষ করে আমি আমাদের আরো যে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পার্ট আছে আমরা কিন্তু এই ক্লাসটাকে খুবই স্লোলি করাচ্ছি, এবং চেষ্টা করছি যেন সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আর কি। আমাদের যে আরো 7টা পার্ট আছে ডিজিটাল মার্কেটিং এর, সেই পার্ট গুলো নিয়ে আমি ক্লাস স্টার্ট করব, ঠিক আছে?
আর এসইও শিখেই যেন আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি বা আমরা এখান থেকে অ্যাফিলিয়েটের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে পারি, এজন্য আমার ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানো বা এভাবে কাজ স্টার্ট করা। আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমরা একটু চাই যে আর্নিং এর দিকে একটু ড্রাইভ করার জন্য। তো আপনারা পেজটা ডিজাইন কমপ্লিট করলে আমি আপনাদের আরো মার্কেটিং ওয়ে যেগুলোর মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে করতে পারি, অর্থাৎ ইমেল মার্কেটিং বলেন, কন্টেন্ট মার্কেটিং যেগুলো আছে আমাদের অন্যান্য পার্টে, সেই বিষয়গুলো নিয়েও দেখাবো। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং করলে আসলে একটা প্রোডাক্ট বা একটা সেবা সম্পর্কে মানুষের কাছে পৌঁছানো যায়। মূলত ক্লায়েন্টের যখন কাজ করব তখন কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলোই করতে হবে যেগুলো আমরা এখন করছি। তো প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করে এখান থেকে সাকসেস হব তখন মানে একটা নিজের প্রতি আত্মবিশ্বাস আসবে যে হ্যাঁ আমি কাজটা আসলে পারছি, এবং এটা ক্লায়েন্টের কাছেও আমি একটা সার্ভিস বা একটা সেবা দিতে পারবো। ঠিক আছে, তো খেয়াল করেন সবাই যে অফ পেজ অপটিমাইজেশনে আমাদের কি কি করতে হবে। অফ পেজ অপটিমাইজেশনে আমাদের প্রথমে যেটা করতে হবে সোশিয়াল বুকমার্কিং। আমি এই প্রত্যেকটা সম্পর্কে একটু করে বলে যাব, বলতে পারেন এটার একটা সংজ্ঞা। এটা বলে যাব আপনাদের পরবর্তী ক্লাস থেকে। প্রত্যেকটা যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি থেকে প্র্যাকটিক্যাল কাজ করে করে দেখাবো, এবং প্রত্যেকটা স্লাইডে আমাদের পরবর্তী স্লাইডগুলো সেভাবেই সাজানো আছে। তো দেখেন এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে সোশিয়াল বুকমার্কিং। প্রথমে আগে আমাদের জানতে হবে বুকমার্কিং কি। সোশিয়াল সম্পর্কে আমরা জানি, তো বুকমার্কিং সম্পর্কে কেউ কি জানেন? না জানলে বলতে হবে যে ভাই জানি না, চুপ করে থাকলে তো বুঝবো না। বুকমার্ক কর মানে কি? এই যে বুকমার্ক বা কোনো একটা পেজ, নির্দিষ্ট পেজ বা হ্যাঁ কোনো বলেন। ওয়েবসাইট বা কোনো একটা নির্দিষ্ট পেজ, এটা হচ্ছে সংরক্ষণ করে রাখা। হ্যাঁ পলক ভাই, যেমন হচ্ছে সোশ্যাল বুকমার্কিং হচ্ছে সোশ্যাল পেজ বা যে কোনো একটা সোশ্যাল ওয়েবসাইটকে মানে আমি নিজের কাছে সংরক্ষণ করে রাখলাম একটা আলাদা একটা বার আছে দেখেন আমার ক্যাটাগরি। এখানে এখানে জি যদি ভাই, আমি এটা click ব্রাউজার করি গুলাতে দেখা যায়, ব্রাউজার গুলাতে হ্যাঁ, এই ব্রাউজারের ক্ষেত্রে আমি উদাহরণ দিই। তো বুকমার্কিং নামে অপশন কিন্তু আপনারা এই 3 ডট মেনুর ভেতরে পাবেন। এই যে বুকমার্ক নামে একটা অপশন আছে, মনে করেন এখন আমি ফেসবুকে ভিজিট করলাম, তো এই ফেসবুককে আমি কিন্তু বুকমার্ক করে রাখতে পারবো। এই যে বুকমার্ক করে রাখতে পারবো, এটা হচ্ছে আমি বুকমার্কটা শো করে রেখেছি, তাই আমার এই বুকমার্কটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে কন্ট্রোল বি দিই, বা এখানে বুকমার্কের সিস্টেমটা অলরেডি আছে দেখেন, এই যে বুকমার্ক দিস ট্যাব, আমি বুকমার্ক করতে চাচ্ছি। ওকে, নেম হবে হচ্ছে ফেসবুক। ঠিক আছে, বুকমার্ক করে দিলাম। তাহলে দেখেন কি হলো, আমি যদি এটা কেটে দেই, আমি এই ট্যাবটা কেটে দিলাম, কিন্তু দেখেন এই জায়গাটায় আমাদের এই বুকমার্ক করে রেখেছি তাই চলে আসলো। অর্থাৎ পরবর্তীতে আমি এইটাতে ভিজিট করতে চাই, এই কারণে আমি আমার ব্রাউজারকে চিনায় রাখলাম যে এই ওয়েবসাইটটা আমার পরবর্তীতেও কাজে লাগবে, আমি এটাকে বুকমার্ক করে রাখছি। ঠিক আছে, ওকে, আমি এটা ডিলিট করে দিয়েছি। এখন কথা হচ্ছে এখানে লেখা আছে সোশিয়াল বুকমার্ক। সোশিয়াল বুকমার্ক লেখে আমরা একটু গুগলে পড়াশোনা করি, দেখি কি অবস্থা, গুগল কি বলে। সোশিয়াল বুকমার্ক করার জন্য আমাদের কিছু সাইট আছে, সেই সাইটগুলো নিয়ে আমি কথা বলবো যখন প্র্যাকটিক্যালি কাজ করব। দেখেন লিস্ট লিখলেও চলে আসবে, সোশিয়াল বুকমার্কিং লিস্ট, এই যে চলে আসছে। সোশিয়াল বুকমার্কিং লিস্টের মধ্যে নাম্বারে আছে slash.org, এরপরে flirt.com, pinterest.com, হ্যাঁ, এরপরে আরো অনেক আছে, সবগুলোই ডু ফলো। লিংক টাইপ, ডু ফলো সম্পর্কে আমি অলরেডি আপনাদেরকে বলেছি। কেউ একজন বলতে পারবেন ডু ফলো কি? আমি তো এর আগে আপনাদেরকে ডু ফলো সম্পর্কে বলেছি, এখন যদি হ্যাঁ বলেন। এটা সম্পর্কে তো ধারণা নাই। না, আমি ক্লাসে বলেছি, ধারণা নাই হয়তো আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ক্লাসে বলেছি, আমার যথেষ্ট মনে আছে। ডু ফলো নো ফলো এ সম্পর্কে বলেছি।
না ভাইয়া, ভাইয়া এটা তো মনে হয় প্রথম শুনতেছি, ডু ফলো নো ফলো, এর আগে তো মনে হয় বলেননি। ডু ফলো নো ফলো, দাঁড়ান আমি স্লাইড দেখলে বুঝতে পারবো। আচ্ছা, যদি বলা না থাকে তাহলে ভাইয়া ক্লাস রেকর্ড হওয়ার কথা হচ্ছে? না। ডু ফলো নো ফলো সম্পর্কে আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাইছি। ভাইয়া সম্ভবত এটা সম্পর্কে ক্লাস হয় না ভাইয়া, হ্যাঁ তো মনে হচ্ছে। আচ্ছা, এই আপনি না এসিও করছেন, আপনি আপনি বলতে পারবেন না ডু ফলো সম্পর্কে? ভাই আমাদের এসে ক্লাস করছি, ওটা ভুলে গেছি ভাই, মানে ওই কয়েকটা ক্লাস আমার মিস্টেক ছিল ভাই, তার মধ্যে এটা ছিল হয়তো। আচ্ছা, আচ্ছা এখন পেজ অপটিমাইজেশন সম্পর্কে যেটা সংক্ষিপ্ত আকারে বলবো, এই পুরো স্লাইড সম্পর্কে সেটা বোঝার চেষ্টা করেন। পেজ অপটিমাইজেশন আমাদের যেটা করতে হবে, আমাদের লিংক গুলোকে প্রত্যেকটা জায়গায় মার্কেটিং করতে হবে। আমাদের ওয়েবসাইটের মূল যে লিংকটা থাকবে সেই লিংকটাকে বিভিন্ন জায়গায় প্রচারণা করতে হবে। যতগুলো সেকশন আছে এখানে, যে 7টা অপশন আছে বা ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংকটা অন্য ওয়েবসাইটে যে শেয়ার করতে হবে, সেটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে। তো যখনই আমরা এটা করতে যাব, এটার 2টা সেকশন থাকে। আপনি যে কোথাও শেয়ার করলেন বা টেকনিক্যালি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা রেখে দিলেন, এটাকে 2টা সেকশন থাকে, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। আপাতত এটুকু বুঝে রাখেন, যখন আমি ডু ফলো নো ফলো নিয়ে কথা বলবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে কোন লিংকটা ডু ফলো কোন লিংকটা নো ফলো, তখন আমি আপনাদেরকে এটা দেখাবো। এখন আপাতত এটুকু জেনে রাখেন, ডু ফলোটা হচ্ছে আমি যে ওয়েবসাইটে যে আমার লিংকটা রেখে আসলাম, যে কোনো ওয়েবসাইট হতে পারে, সেই ওয়েবসাইটের অনার গুগলের কাছে বলে দিল যে হ্যাঁ ওই ওয়েবসাইটের সাথে তার বা আমার একটা সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকাটা সে স্বীকার করে নেয়, সেটা হবে ডু ফলো। কিন্তু যদি সে বলে যে না, আমার ওয়েবসাইটের সাথে লিংক আছে ঠিক, কিন্তু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, লিংক আপ করা আছে কিন্তু তার সাথে আমার সম্পর্ক নেই, সেটা হবে নো ফলো। বিষয়টা বুঝতে পারছেন সবাই? টোটাল পেজ অপটিমাইজেশনটা হচ্ছে কোথাও আমার ওয়েবসাইটের লিংকটা নিয়ে প্রচারণা করতে হবে, সেটা বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে। যেমন সোশ্যাল বুকমার্কিং আছে, কমেন্ট ব্যাক লিংক আছে, এখানে যতগুলো আছে, ফোরাম পোস্টিং আছে, গেস্ট পোস্টিং আছে, ওয়েব 2.0 আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, সোশ্যাল মিডিয়া শেয়ারিং এক্সেট্রা। আর কি যত কাজই হোক না কেন, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা সেই জায়গায় পৌঁছানো হচ্ছে, প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা গুণাগুণ আছে। তো সোশ্যাল বুকমার্কিং করতে হলে অবশ্যই আমাদের ডু ফলো, এসইওর ক্ষেত্রে সবচাইতে বেশি কার্যকরটা হচ্ছে ডু ফলো লিংক। আমরা যখন ক্লায়েন্টের কাজ করতে যাব পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে, ক্লায়েন্ট এসে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আপনি যে ব্যাকলিংকটা দিবেন সেটা কি ডু ফলো নাকি নো ফলো। নো ফলোর কোনো ভ্যালিডিটি নেই। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটকে লিংক আপ করালেন, কিন্তু সেই ওয়েবসাইটটা আপনাকে সম্মতি প্রদান করলো না। যদি না করে তাহলে আপনার সেই লিংকটা প্রচারণা করে গুগলের কাছে আপনার কোনো র্যাঙ্ক বাড়বে না। এটা হলো নো ফলো। যদি সে সম্মতি প্রদান করে হ্যাঁ ওই ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের একটা সম্পর্ক আছে, এটা যদি হ্যাঁ বলে, তাহলেই শুধুমাত্র সেটা ডু ফলো হবে। এবং গুগল সেই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটে চাইতে, যে ওয়েবসাইট আপনি লিংক আপ করেছেন সেই ওয়েবসাইটটা যদি গুগলের কাছে র্যাঙ্কে থাকে, আপনার চাইতে বেটার কোয়ালিফাইড যদি হয়, তাহলে আপনাকেও একটা গুগল স্থান দেবে, জায়গা দেবে যে না ভালো ওয়েবসাইটের সাথে এটার
লিংক আপ করা আছে, অর্থাৎ এটাও একটা ভালো ওয়েবসাইট। এই কারণে আসলে ব্যাকলিংক গুলো করা। এখন ডু ফলো নো ফলো সম্পর্কে বুঝতে পেরেছেন কি? আপনারা ক্লিয়ার হয়েছেন? জি ভাই। সোশ্যাল বুকমার্কিং সাইট নিয়ে কথা বলতে বলতে আমরা ডু ফলো নো ফলোতে চলে গেছিলাম। আচ্ছা, সোশ্যাল বুকমার্কিং বিষয় হচ্ছে আমরা বুকমার্কিং সম্পর্কে জানলাম। তো সোশ্যাল বুকমার্কিং কিছু সাইট আছে, তো আমরা এই সাইট গুলো দেখতে পাচ্ছি। আমি যেহেতু সংজ্ঞা সম্পর্কে আপনাদের আজকে বলবো, তো প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে তো আলাদা ক্লাস হবেই, তো এক কথা শেষ করি। সোশ্যাল বুকমার্কিং এর কিছু সাইট আছে, সেই সাইট গুলোকে যে আমাদের ওয়েবসাইটটা আমরা লিংক আপ করে রাখবো, এবং সেটা আমার প্রোফাইলের মাধ্যমে। যেমন ফেসবুক, এটা আমার একটা প্রোফাইল আছে facebook.com এ। ফেসবুকে যে আমি একটা পোস্ট করলাম সেটা সবাই দেখবে, পাবলিক করে রাখলে সবাই কিন্তু দেখবে, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে। তো এই সোশ্যাল বুকমার্কিং সাইট গুলো এমন একটা সাইট যেখানে আপনার একটা প্রোফাইল তৈরি হবে। প্রোফাইল তৈরি হওয়ার পরে মানুষের কাছে আপনি আপনার প্রোফাইলকে ওপেন করে রাখবেন, এবং মানুষ এসে দেখবে যে আপনি কোন কোন ওয়েবসাইটকে বুকমার্কিং করে রেখেছেন। তাহলে হবে কি, এবং কি ওই ওয়েবসাইটটা কি সম্পর্কিত। যদি সেই ওয়েবসাইট সম্পর্কে সে অল্পতেই বুঝতে পারে, হ্যাঁ এই ওয়েবসাইটে এই সম্পর্কে বলা হয়েছে এবং তার ওই বিষয়টা প্রয়োজন, তখন সেই ওয়েবসাইটটা কি হবে, ওই ভিজিটরটা আপনার যে বুকমার্কিং করা আছে সেই লিস্ট থেকে আপনার ওয়েবসাইটে চলে যাবে। বা আরেকটা কাজ হতে পারে, সার্চ রেজাল্টে যখন ওই ওয়েবসাইট থেকে বলা থাকবে সার্চ করা হয়েছে যে টিউনার প্রোডাক্ট নিয়ে সার্চ করা হয়েছে, কিন্তু আমার ওয়েবসাইটের যে র্যাঙ্ক আর এই ওয়েবসাইটটার যে র্যাঙ্ক, এই ওয়েবসাইটের সাথে মনে করেন আমার এই যে slash.org এই ওয়েবসাইটের সাথে কোনো না কোনো ভাবে আমি লিংক করাতে পেরেছি, এবং আমার ওয়েবসাইট সম্পর্কে এই ওয়েবসাইটে বলে রেখেছি যে আমার ওয়েবসাইটে এই বিষয় আছে। তখন গুগলে কেউ এসে সার্চ করলো টিউনার প্রোডাক্ট নিয়ে, কিন্তু আমার ওয়েবসাইটটা অনেক লো কোয়ালিটি, কিন্তু আমার ওয়েবসাইটটা যে ওয়েবসাইটের সাথে লিংক আপ করা আছে অর্থাৎ slash.org এটা অনেক হাই কোয়ালিটি। তখন হতে পারে কি, এই slash.org এর মাধ্যমে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে চলে আসবে, অর্থাৎ এই রেজাল্টের মাধ্যমে শো করবে যে হ্যাঁ এই ওয়েবসাইটে গেলে এর ভিতরে tunerproduct.com আছে, এবং ভিজিটর যখন ওটাতে ক্লিক করবে তখন আমার এই tunerproduct.com এর যে পোস্টটা এই ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটটা শো করবে। এইরকম ভাবে আসলে গুগলে র্যাঙ্ক হয়ে থাকে। আমরা একটু এটার অ্যালেক্সা চেক করব। আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি এটা 9248, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে 1165তম একটা ওয়েবসাইট, অর্থাৎ অনেক ভালো একটা ওয়েবসাইট। এইটার সাথে যদি আমাদের ওয়েবসাইটকে লিংক আপ করাতে পারি আমাদের ভাগ্য ভালো। এবং এটার যদি মান্থলি ট্রাফিক দেখতে চান যে এটাতে কি পরিমাণে ট্রাফিক আসছে, তাহলে কিন্তু আপনারা alexa.com এ যে আমরা যেভাবে প্রথম ক্লাসে দেখে দেখাইছিলাম যে এটাতে কি পরিমাণে ট্রাফিক আসছে, এগুলো দেখার জন্য কিন্তু alexa.com এর মাধ্যমে আমরা চেক করে দেখতে পারি, তাই না? এই দেখেন ভিজিটর বাই কান্ট্রি কি পরিমাণে কত পরিমাণে আসছে, এখানে ম্যাপেও দেখাচ্ছে ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট, ইউনাইটেড স্টেট থেকে কত পার্সেন্টেজ, এবং এখানে একটা সংখ্যা দেখানোর কথা। হ্যাঁ দেখেন এই যে এঙ্গেজমেন্টটা এটা আকারে পার্সেন্ট আকারে দেখাচ্ছে, যদিও অ্যামাউন্ট না। এটা এখান থেকে তথ্য নিয়ে দেখতে পারবেন। এখানে টোটাল পেজটা যদি আপনারা একটু খেয়াল করেন, এবং ট্রাফিক এর সোর্স কি কি ওয়েবসাইট থেকে ওই ওয়েবসাইটে ভিজিটর যাচ্ছে, যেমন হচ্ছে mix.com, diggo.com আর কি, এরকম সোর্স থেকে তারা যাচ্ছে, ভিজিটর যাচ্ছে, এবং 16%, 10%, 10.9%, এরপরে 5% এরকম ভাবে যাচ্ছে। সোশ্যাল আছে, রেফারেল কিভাবে আসছে, এরপরে ডিরেক্ট কিভাবে আসছে, এগুলো দেখতে হলে আমাদের আবার মান্থলি প্যাকেজ নেওয়ার জন্য বলছে। আচ্ছা এগুলো এত দূরে না যায়,
তো এটা এমন একটা ওয়েবসাইট যেখানে এসে আমরা প্রোফাইল করতে পারবো। এই প্রোফাইলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে বলে রাখবো, আমার ওয়েবসাইটকে এখানে বুকমার্ক করে রাখবো, এবং ভিজিটর এসে এখানে দেখবে যে আমি মোহাম্মদ স্বপন হোসেন এখানে এই ওয়েবসাইটকে লিংক আপ করে রেখেছে। তখন অন্য ভিজিটর আবার ভাববে যে যেহেতু সে বুকমার্ক করে রেখেছে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। ঠিক আছে, এভাবে এখানে আমাদের ভিজিটর আসবে এবং একটা ডু ফলো ব্যাকলিংক তৈরি হবে। সোশ্যাল বুকমার্কিং, এখন আমি সংজ্ঞাতে আসি, যেহেতু বিস্তারিত বললাম। সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আপনার ওয়েবসাইটকে যখন আপনি বুকমার্ক করাবেন সেটা হবে সোশ্যাল বুকমার্কিং। দ্বিতীয়টা খুবই ইজি, কোন একটা কমেন্টের মাধ্যমে আপনি যদি আপনার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করে দেন, দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটে কমেন্ট করার জন্য একটা জায়গা থাকে। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে কমেন্ট সেকশনটা অফ করে রাখে, সেটা তাদের প্রয়োজনের খাতিরে। আমি দেখাবো এই ওয়েবসাইট গুলো যখন আমি কাজ করবো প্র্যাকটিক্যালি, তখন একটু দেখাবো। তো কমেন্ট ব্যাকলিংক হচ্ছে কমেন্টের মাধ্যমে যখন আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করে দিবেন, সেটা হবে কমেন্ট ব্যাকলিংক। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে ফোরাম পোস্টিং। আমি এর আগেও বলেছি এখানে যতগুলো ক্যাটাগরি আছে প্রত্যেকটাই হচ্ছে আমার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করে দেব টেকনিক্যালি, সেই ধরনের কাজ। তো এগুলোকে জাস্ট সাব ক্যাটাগরি করে করে একটা বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ফোরাম পোস্টিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে প্রশ্ন উত্তরের মতো হবে। ঠিক আছে, এখন প্রশ্ন উত্তরটা বিষয়টা কেমন, মনে করেন আগামীকাল আমি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি, কিন্তু আমি জানি না যে কোন ল্যাপটপটা আমার জন্য সবচাইতে পারফেক্ট হবে। ঠিক আছে, আমি এখন ফোরাম পোস্টিং কিছু সাইট আছে যেখানে মানুষ প্রশ্ন করে এবং উত্তর দেওয়া হয়। এখন আমি যে প্রশ্ন করলাম, এই ফোরাম পোস্টিং সাইটগুলোর মধ্যে বিখ্যাত কিছু ওয়েবসাইট আছে যেগুলো হিউজ পরিমাণে আপনার ট্রাফিক আছে। যদি একটু দেখাই, ফোরাম পোস্টিং সাইট লিস্ট সাইটস, আচ্ছা সাইট দেখেন, প্রথমে যেটা আসছে আমরা এটাকে একটু ভিজিট করি। এটা যদি অ্যালেক্সা চেক করি, দেখেন এটা গ্লোবাল র্যাঙ্কও অনেক কম, এবং ইউএস এর ট্রাফিক অনুযায়ী সেটা 1292 নাম্বার একটা ওয়েবসাইট। অনেক ভালো একটা ওয়েবসাইট, হিউজ ভিজিটর আছে এখানে। অনেকে এখানে এসে প্রশ্ন করবে, অর্থাৎ ফোরাম পোস্টিং বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম যে আমার একটা ল্যাপটপ প্রয়োজন, ওইখানে যে আমি প্রশ্ন করলাম যে কি ধরনের ল্যাপটপ বর্তমান সময় উপযোগী। এখন এখানে রবিন ভাই এসে অ্যানসারটা দিল, আমার প্রশ্নের অ্যানসার দিল যে বর্তমানে সবচাইতে ভালো এই ল্যাপটপটা সবচাইতে ভালো চলতেছে। তো এই ল্যাপটপটা যদি আপনি খুঁজে পেতে চান তাহলে tunerproduct.com এর এই লিংকে যান। বুঝতে পেরেছেন বিষয়টা? টেকনিক্যালি একটা লিংক শেয়ার করে দেবে, সেটা টিউনার প্রোডাক্টের মাধ্যমে। এখন টিউনার প্রোডাক্ট কেন দিবে? কারণ হচ্ছে টিউনার প্রোডাক্ট তার নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে যদি সেল হয় বা বিক্রি হয় তাহলে কিন্তু লাভ হবে হচ্ছে রবিন ভাইয়ের। তো ফোরাম পোস্টিং ওয়েবসাইট গুলো হচ্ছে প্রশ্ন উত্তরের মতো। এখন আপনি যেটা নিয়েই প্রশ্ন করছেন ঘুরিয়ে মানে আপনাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, অ্যানসারের মাধ্যমে আপনাকে একটা লিংক সেন্ড করবো আমি, এবং সেখানে সুন্দর একটা উত্তরে দেব। আপনি যে প্রশ্নটা করেছেন সেই রিলেটেড অ্যানসারটাও দিব, কিন্তু আমার ওয়েবসাইটে আসার জন্য একটা লিংকও সেট করব। ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গেস্ট ব্লগ পোস্টিং, আর্টিকেল সাবমিশন। সবগুলোকে একসাথে লিখেছি কারণ বিষয়টা হচ্ছে গেস্ট পোস্টিং, ব্লগ পোস্টিং, আর্টিকেল সাবমিশন, মানে বিষয়টা একই, এই কারণে তিনটাকে একটা নাম্বারে রেখেছি। এখন গেস্ট পোস্টিং কি? গেস্ট পোস্টিং হচ্ছে আমার ওয়েবসাইটে আপনি পোস্ট করে চলে যাবেন, আমার লেখার সময় নাই, আমি আপনাকে পারমিশন দিয়েছি যে আপনি লিখেন ভাই, লিখলেন, আপনার লেখার কারণে আমার ওয়েবসাইটটার উন্নতি হচ্ছে। কি উন্নতি হচ্ছে?
যত কন্টেন্ট আমার ওয়েবসাইটে হবে তত কিন্তু গুগলের কাছে র্যাঙ্ক করবে। এখন বিষয় হচ্ছে আমাদের ক্লাসে যে কয়জন আছেন ভাবছেন সবাইকে কি ওই ওয়েবসাইটের ডাব্লিউপি অ্যাডমিন যেটা ওয়ার্ডপ্রেসে লগইন অ্যাক্সেস দিবে? এরকম কোনো কিছু না। কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমি একটু দেখাই আপনাদের। গেস্ট পোস্টিং সাইট, এখানে বলছে 150টা ওয়েবসাইটের লিস্ট তাদের কাছে আছে। 150-এরও বেশি আছে আর কি। এই যে দেখেন এখানে ডিএ সম্পর্কে বলে দিয়েছে। ডিএ সম্পর্কে আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি, ডি এর ফুল মিনিং কি কার মনে আছে? ভাই ডোমেন অথরিটি। হ্যাঁ, এই ডোমেন অথরিটি এখানে বলে দিয়েছে। তো ডোমেন অথরিটি এবং অ্যালেক্সা র্যাঙ্ক চেক করে আমরা একটা ওয়েবসাইটের র্যাঙ্ক সম্পর্কে বুঝতে পারি, তাই না? জি। তো এখানে ডিরেক্টলি উল্লেখ করে দিয়েছে, তাহলে কষ্ট করে আমাকে আর সার্চ করে দেখতে হচ্ছে না যে এটার ডোমেন অথরিটি কত। আচ্ছা, ডোমেন অথরিটি যেহেতু কথা আসলো, এখন বলেন তো এখানে দিয়ে আছে হচ্ছে 92, এখানে আছে হচ্ছে 74, তাহলে ডোমেন অথরিটির ক্ষেত্রে মানে কোন ওয়েবসাইটটা ভালো? ভাই 74টা। না, 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে ডোমেন অথরিটি র‍্যাঙ্ক করে থাকে। গুগলের ডোমেন অথরিটি সম্পর্কে আপনাদের জানা আছে? নরমালি গুগলের ডোমেন অথরিটি 100-তে 100-র কাছাকাছি চলে যায়। তো দেখেন সবচাইতে বেশি যেটা থাকবে সেটা হবে ভালো মানের ওয়েবসাইট, মানে 1 থেকে তাদের নাম্বারিং করা হয় 1 2 3 4 5 6 এভাবে, যার মার্ক যত বেশি, অর্থাৎ ডোমেন অথরিটিটা প্রুভ হয় হচ্ছে যত 100-র মধ্যে যত বেশি হবে আপনি তত মার্ক পেয়েছেন। ঠিক আছে, এ পেয়েছে ধরেন 92, অর্থাৎ অনেক ভালো। এ পেয়েছে 74, অর্থাৎ তার চাইতে অনেক কমে আছে আর কি। ঠিক আছে, তো এই যে আমাদের গেস্ট পোস্টিং ওয়েবসাইট গুলোতে আসলাম। তো দেখেন এই ওয়েবসাইটটাতে যখন আমি একটু ওপেন করব, সেখানে যে আমি একটা প্রোফাইল করতে পারবো। এখানে আসলে আমি একটা প্রোফাইল করতে পারবো। এই প্রোফাইল করার পরে দেখেন এখানে আমাকে আগে প্রোফাইল করতে বলছে। সাবমিট নিউজ অর টিপস, যে কোনো টপিকের উপরে যখন আমি কথা বলতে যাব বা যে কোনো নিউজ যখন আমি লিখতে চাবো, তখন এখানে বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ এরকম দিয়ে ফোন নাম্বার, আমার যে ওয়েবসাইট আছে কি কিনা সে বিষয়ে এখানে বলছে, ওয়েবসাইটের টপিক, এবং ফুল এই বক্সটাতে আমাদের যে ডেসক্রিপশন যেটা আমি লিখতে চাই বা কোনো অ্যাটাচমেন্ট যদি থাকে সেটা সম্পর্কে লিখে পাঠাবো। তাহলে ভাই এই লিখে পাঠালে লাভ কি? এই ওয়েবসাইটটার ডিএ আমি দেখলাম কত, 92, এবং অ্যালেক্সা একটু চেক করে দেখি। অ্যালেক্সা দেখছি 610, মানে অনেক ভালো একটা ওয়েবসাইট, রেগুলার এই ওয়েবসাইটটাতে ভিজিটর আসে। তাহলে এই ওয়েবসাইটে যদি আমার ওয়েবসাইটের একটা লিংক আমি এখানে করায় রাখতে পারি, তাহলে গুগল দেখবে কি এত ভালো মানের একটা ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের লিংক আপ করা আছে, তার মানে আমার ওয়েবসাইটটা অনেক ভালো। সেটা যদি ডু ফলো হয়, নো ফলো হলে সেটা কিন্তু কোনো কাজে আসবে না, বা আমাদের সেই ক্রাউলার এগুলো চেক করবে না। ঠিক আছে, এখন ভাবেন এই ওয়েবসাইটের যে অনার আছে তার কাছে আমি একটা রিকোয়েস্ট পাঠাতে পারি, অর্থাৎ এই বক্সের মাধ্যমে আমি যে পোস্টটা এখানে করতে চাই সেই পোস্টের ভিতরে টেকনিক্যালি কিন্তু আমার ওয়েবসাইটের লিংক থাকবে। সেটা কি টপিকের উপরে লিখবো সেটাও কিন্তু এখানেই লিখতে বলেছে। যেমন পোস্টের টাইটেল এখানে হবে এই যে টপিক। ঠিক আছে, আমি যে বিষয়টা সাবমিট করব সেটার টপিক কিন্তু এই বক্সে লিখতে হবে, অর্থাৎ টাইটেল, এবং ডেসক্রিপশনটা হবে এখানে লিখে। যখন আমি এখানে সাবমিট করব তখন এই ওয়েবসাইটের যে অনার আছে তার কাছে ফুল কন্টেন্টটা পৌঁছে যাবে, টাইটেল, ডেসক্রিপশন সহ এটা চলে যাবে।
যদি চলে যায় তাহলে তো সে দেখবে যে তার ওয়েবসাইটে এটাকে পাবলিশ করা যাবে কিনা। যদি পাবলিশ করার মতো হয় তাহলে আপনি ঠিক যা লিখে তার কাছে সাবমিট করেছেন সেটা এই ওয়েবসাইটে সাবমিট করে দিবে, এবং এটার হোম পেজে যখন আপনি ক্লিক করবেন এবং আপনি যে ইমেইলের মাধ্যমে এইখানে দেখেন অনেক পোস্ট আছে, এই যে যার মতো করে পোস্ট করেছে, এটা কিন্তু ওয়েবসাইটের অনার নিজের থেকে একটা পোস্ট করেননি, সব কিন্তু অন্য মানুষের করা পোস্ট এখানে আছে, সবকিছু অন্য মানুষের করা। এখানে আপনি ভিজিটর যেহেতু আছে, যত অ্যাট্রাকটিভ লেখা এখানে লিখতে পারেন, যেহেতু এখানে ভিজিটর আছে অবশ্যই এই লেখাগুলো পড়ে। এই লেখাগুলো যখন পড়বে তখন কিন্তু তার থিঙ্ক হবে যে যেহেতু এটা রিলেটেড, তার নিশ অনুযায়ী এটা পছন্দ হচ্ছে, এটার উপরে ক্লিক করবে, কন্টেন্টটা পড়া শুরু করবে। দেখেন আমরা প্রথমে একটা কন্টেন্ট ওপেন করি, অনেকগুলো কথাকে লিঙ্ক আপ করা আছে। এই যে কথাটাতে আমরা দেখতে পাচ্ছি, এটাতে যখন মাউসের কার্সার নিচ্ছি তখন কিন্তু দেখতে লিঙ্ক আপ হয়, অর্থাৎ ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেয়া আছে। আমি এই পোস্টটা ওপেন করছি, সে কিন্তু নিজে এই কন্টেন্টটা ডিজাইন করেছে। দেখেন এই লেখার উপরে যদি ক্লিক করি তার ওয়েবসাইটে চলে আসছি, দেখেন ওই ওয়েবসাইট থেকে কিন্তু বের হয়ে চলে আসছি, এটা কিন্তু তার ব্যক্তিগত ওয়েবসাইট। তো এই যে আমি ক্লিক করলাম, ঠিক আমি এখন যে কাজটা করলাম এইটার উদ্দেশ্য নিয়েই সে কিন্তু এই ফরম পোস্টিংটা করেছে, সরি আর্টিকেলটা সাবমিট করেছে, যে হ্যাঁ এই আর্টিকেলটা পড়ে আমার ওয়েবসাইটে কখনো কোনো একটা পারসন ভিজিট করবে, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু সে এই আর্টিকেলটা সাবমিট করেছে। এন্ড গেস্ট পোস্টিং এর মূল গল্প হচ্ছে অন্যের ওয়েবসাইটে আমি আমার টপিক বা আমার সাবজেক্ট সম্পর্কে বলবো, টেকনিক্যালি আমার ওয়েবসাইটের লিংকটা সেই পোস্টের ভিতরে থাকবে, অর্থাৎ আপনি অতিথি হয়েও সেখানে পোস্ট করতে পারবেন। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওয়েব 2.0 ক্রিয়েশন। আমি এক কথায় শেষ করি, সেটা হচ্ছে আমরা যে blogger.com ক্রিয়েট করেছি, ব্লগারে যে অ্যাকাউন্ট করেছি সেটা হচ্ছে ওয়েব 2.0। এরকম ব্লগারের মতো আরো অসংখ্য সাইট আছে যারা আমাদেরকে ফ্রি ডোমেনের মাধ্যমে অ্যাকাউন্ট করতে দেয়। তো আমার ডোমেনের উপরে নির্ভর করে যতগুলো আমি ওয়েব 2.0 ক্রিয়েট করব সেটা হচ্ছে ওয়েব 2.0 এর মাধ্যমে হবে কি, যেমন ব্লগারে কিন্তু আপনাদের ভিজিটর আসছে, আপনারা ব্লগারে পোস্ট করেন কে পোস্টে ভিজিটর সর্বোচ্চ কার হয়েছে? ভাই আমি নতুন করে আরেকটা ব্লগার সাইট খুলছি ভাইয়া। ওকে, ওইখানে তো আমাদের যে tunerproduct.com, আমি বলেছিলাম যে প্রত্যেকই tunerproduct.com কে লিংক আপ করে রাখবেন, ঠিক আছে? যখন ক্রিয়েট করতে বলেছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে tunerproduct.com এর এটা হবে একটা হেল্পার, যেটা আপনারা ক্রিয়েট করছেন আপনার ওই টপিকের উপরে একটা হেল্পার হিসেবে কাজ করবে, কিন্তু আমাদের মূল ওয়েবসাইট হবে এটা। এবং ভিজিটরদেরকে এটাও মেনশন করা থাকবে যে এই ওয়েবসাইটের মূল ওয়েবসাইটে যেতে হলে আপনারা এই লিংকে ক্লিক করেন, ঠিক আছে? তো এরকম ওয়েব 2.0 যদি আমরা একটু লিস্ট দেখি, দেখেন তার মধ্যে আপনারা সেই blogger.com কেও খুঁজে পাবো। আমরা একটু পেস্ট করে 2.0 ওয়েবসাইটস, ওকে, ওয়েবসাইট লিস্ট। এই যে চলে আসছে, দেখেছেন? এগুলো হচ্ছে ডু ফলো লিংক। এবং প্রথমেই ওয়েব 2.0 সাবমিশন সাইট লিস্ট লিখে সার্চ করেছিলাম আমি গুগলে, এবং এখানে তাদের লিস্ট আছে। যেমন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে blogspot.com, আমরা কিন্তু এটাতে করে ফেলেছি, তো টামলারে করা হয়নি। ইন ফিউচার আমরা যখন কাজ করবো এটা ওয়েব 2.0 নিয়ে, তখন কিন্তু আমি টামলার করাবো, ওয়ার্ডপ্রেসে করাবো, ব্লগ করাবো। এছাড়া আরো যতগুলো আছে এখানে সবগুলোতে আসলে যেমন আরো বেশি চলে, এই যে wix.com চলে, এরপরে weebly.com টা চলে। উইবলিতে মনে হয় আমি দেখাইছিলাম একটু, তাই না? উইবলি কি দেখাইছিলাম? উইবলি কথাটা মনে হয় বলছিলেন কিন্তু মনে হয় দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ওয়েব 2.0 ক্রিয়েট করব তখন আমরা এই বিষয়টা দেখব। তো
এই হচ্ছে বিষয় ওয়েব 2.0। আমাদের মূল যে ডোমেনটা থাকবে অর্থাৎ যেটা রেসিও করতে যাব সেটা নিয়ে আমাদের এরকম 50টা ব্লগার বলেন বা wix.com বলেন বা weebly.com বলেন, যাই বলেন না কেন, এগুলোতে আমাদের ওয়েব 2.0 থাকতে হবে এক কথায়। এরপরে আসি ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশন হচ্ছে, মনে করেন এই tunerproduct.com এটা তো আমার ওয়েবসাইট। এখন আকাশ ভাই আগামীকাল নতুন একটা ওয়েবসাইট করেছে, tunerproduct.com না, সেটা হয়তো অন্য একটা নিশের উপরে সে করেছে কিছু বিভিন্ন সার্ভিস প্রোভাইডার, যেমন হচ্ছে এসইও, হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো নিয়ে তিনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে যে এই ওয়েবসাইটের ভিতরে এই সেবাগুলো সে প্রদান করবে, কোনটাতে কেমন প্রাইস নেবে, বিস্তারিত বিষয়গুলো লিখে রেখেছে। এখন ডিরেক্টরি সাবমিশন এমন একটা বিষয়, এটা হচ্ছে ওয়াল্টারের মতো, আদান প্রদান করব, বিনিময় আর কি। আমি আমার ওয়েবসাইটের লিংকটা আকাশ ভাইয়ের ওয়েবসাইটে রেখে আসব, কিন্তু শর্ত হচ্ছে আকাশ ভাই আমাকে শর্ত দিবে, যদি আমি আমার ওয়েবসাইটের লিংকটা আকাশ ভাইয়ের কাছে রেখে আসি, তাহলে আকাশ ভাইয়ের যে ওয়েবসাইটের লিংকটা আছে সেই ওয়েবসাইটের লিংকটা আবার আমার ওয়েবসাইটে রাখতে হবে, এটাই শর্ত, অর্থাৎ ওয়াল্টার করে নেওয়া। তাতে কি সুবিধা হবে? সুবিধা হতে পারে সেটা এক পক্ষের হবে এরকম না, দুই পক্ষেরই সুবিধা হবে। তবে সেই পক্ষের বেশি সুবিধা হবে যে পক্ষটা ওয়েবসাইটটা একটু ডাউনে আছে। মনে করেন আমার ওয়েবসাইটটা একটু ডাউনে আছে, আকাশ ভাইয়ের ওয়েবসাইটটা একটু আপে আছে, তখন আমরা ডিরেক্টরি সাবমিশন করলাম, হয়তো গুগল এসে দেখবে যে আমার ওয়েবসাইটের সাথে আকাশ ভাইয়ের ওয়েবসাইটের লিংক আপ করা আছে, কিন্তু আকাশ ভাইয়ের ওয়েবসাইটটা অনেক ভালো পজিশনে আছে, তখন গুগল দেখবে যে কি ব্যাপার, এই ওয়েবসাইটের সাথে এটা লিংক আপ করা আছে, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটাও হয়তো ভালোই হবে, তখন তারাও একটু র্যাঙ্ক দিবে, আমাদেরকে একটা পজিশন দিবে। এখানে সুবিধা তারই হবে যে একটু ডাউনে আছে। এরকম ডিরেক্টরি সাবমিশন সাইট যদি আমরা একটু খুঁজি গুগলে দেখি, ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইটস, আমরা এটাতে ক্লিক করি, ওরে বাবা এখানে 2300 প্লাস রেজাল্ট, সরি ওয়েবসাইট লিস্ট আছে তাদের কাছে, 2300 প্লাস, অনেক ওয়েবসাইট আছে। তো দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে আমাদের কিন্তু এই ডু ফলো বিষয়টা চলে আসছে, যেহেতু আমি বলেছি যে আমাদের পেজ অপটিমাইজেশনের যত কাজগুলো আছে আমাদের সবগুলোই হচ্ছে লিংক সাবমিট করা, লিংক অন্যের ওয়েবসাইটের সাথে লিংক আপ করানো। তো সেক্ষেত্রে ডু ফলোর মানেই যে এরকম আমি তার সাথে সম্পর্ক আছে কিনা, সম্মতি পোষণ করছি কিনা। তো সেক্ষেত্রে প্রত্যেকটা লিংক আপের সাথেই এখানে কোন কোনগুলো হচ্ছে সম্মতি প্রদান করবে, অর্থাৎ লিংকের টাইপ কি ধরনের হবে সেই ডু ফলো নো ফলোটা উল্লেখ করে দিচ্ছে। তো এখানে ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইটকে ওপেন করে নিচ্ছি, প্রথমে যেটা ছিল সেটাকে ওপেন করে নিলাম। এটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট যেখানে আমি অল্টার করে নিতে পারবো, এই ওয়েবসাইট সেই পারমিশন আমাকে দেয়। এরপরে আরো অসংখ্য আছে, জানেন আপনারা 2300 প্লাস এখানে ওয়েবসাইটের লিস্ট দিয়েছে। আমি এই ওয়েবসাইটের একটু অ্যালেক্সটা চেক করব, দেখি এটার কি পজিশনে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কান্ট্রি ভিত্তিক মানে হতে পারে আর কি। যেমন এখানে আমি ওয়ার্ল্ড ভিত্তিক যদি দেখি, তাহলে আমাদের ওয়েবসাইটের চাইতে অনেক ভালো একটা পজিশনে কিন্তু এই ওয়েবসাইটটা আছে, তাই। দেখেন এখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখনো পর্যন্ত 4,73,834তম, বাংলাদেশের দিক থেকে হয়তো অনেকটা ভালো আছে, 1,926। এখানে বিষয়টা দেখেন, সেভাবে কি বাংলাদেশে তো এই ওয়েবসাইটটার অবশ্যই মান ভালো আছে, সেক্ষেত্রে
আমি কানাডাতে একটা সুযোগ পাচ্ছি, 12,645তম একটা ওয়েবসাইটের সাথে লিংক আপ করাতে পারছি। সবচাইতে বড় কথা হচ্ছে গ্লোবাল র্যাঙ্কটা খেয়াল করেন, 11,783তম একটা ওয়েবসাইটের সাথে আমি আমার ওয়েবসাইটকে গ্লোবালি অ্যাটাচ করতে পারছি। এ হচ্ছে বিষয়। এরকম সিস্টেম আছে, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন দেখবো। তো মূলত ডিরেক্টরি সাবমিশন হচ্ছে ওয়াল্টার, অর্থাৎ শর্ত দিয়ে এটা একটা কোডিং এর মাধ্যমে করতে হয়, যদিও তার একটা কোড দিবে, সেই কোডটা আমার ওয়েবসাইটের হেড সেকশনের ভিতরে রেখে দিতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে যে বিষয়টা এরকম তা না, মেজরিটির ক্ষেত্রে এরকম, তো কিছু কিছু আলাদাও হতে পারে। এরপরে 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। তো এটা সম্পর্কে আমরা তো অবশ্যই জানি, সোশ্যাল মিডিয়া কি এগুলো তো জানি আমরা, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, হ্যাঁ, টামলার, লিঙ্কডইন যা আছে এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। পিন্টারেস্ট আছে, আরো অনেক আছে। সোশ্যাল মিডিয়া লিস্ট লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন দেখতে পাবেন। এগুলোতে যখন আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি শেয়ার করে দিলাম, ধরেন এখন আমি tunerproduct.com-টা এটা নিয়ে যা আমার ওয়েবসাইট আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিলাম, কিছু কথা লিখলাম যে ওই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। এটা একটা ব্যাকলিংক, কারণ ব্যাকলিংকের সংজ্ঞাটা তো আমরা জানি। ব্যাকলিংকটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের বাইরে থেকে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে, অর্থাৎ লিংকটা আছে, সেই লিংকটা প্রচারণা করাই হচ্ছে ব্যাকলিংক বাহিরের পর্যায়ে। অর্থাৎ আমি যখন এই লিংকটা নিয়ে যে আমার ফেসবুকে পোস্ট করছি, তখন কিন্তু আমার যতগুলো ফ্রেন্ড আছে, ধরেন 5,000 ফ্রেন্ড আছে, 5,000 ফ্রেন্ডের মধ্যে কিন্তু 200 জনও যদি এটার উপরে ক্লিক করে, তাহলে কিন্তু আমি 200 জন ভিজিটর পাইলাম। ঠিক বিষয়টা এরকম। তো আপনি যত সোশ্যাল মিডিয়া আছে, ধরেন আপনি 10টা সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ আছেন, আমরা ক্লাসে 10 জন আছি, 10 জনের 10 জনের প্রোফাইলে যদি এটা পোস্ট করে দিই, শিওর এটাতে ভিজিটর আসবে, তাই না? তো এই কথাটা এখানে বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে 7টা টপিক নিয়ে এতক্ষণ কথা বললাম, আপনারা কি এই 7টা সম্পর্কে জাস্ট সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? কোনটা কি ধরনের কাজ হতে পারে? প্রত্যেকটার একই রকম কাজ, কিন্তু ক্যাটাগরিটা একটু আলাদা, সিস্টেমটা একটু আলাদা। বুঝতে পেরেছেন কিনা এই 7টা বিষয় সম্পর্কে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, রবিন ভাই, আপনি কি ফোরাম পোস্টিং সম্পর্কে একটু বলতে পারবেন? আমি প্রিভিউ করার জন্য জাস্ট জিজ্ঞেস করছি। হ্যাঁ, ফোরাম পোস্টিং ভুলে গেছেন? ফোরাম পোস্টিং সম্পর্কে কে বলতে পারবেন আমাদের ক্লাসে? আমি বুঝতে পেরেছি, আমি আপনাদেরকে বোঝাতে পারিনি, ঠিক আছে? ভাইয়া ফোরাম পোস্টিং হচ্ছে ওইখানে মানে কারো কোনো কিছু প্রয়োজন হলে পোস্ট করবে, তারপরে ওই পোস্টিং ওয়াইজ অ্যান্সার করতে হবে যে এই প্রোডাক্ট, যেমন এখন আপডেট প্রোডাক্ট কি আছে এরকম অ্যান্সার করতে হবে, করে নিজের ওয়েবসাইটের লিঙ্কটা ওর কাছে দিতে হবে, যেন আমার ওয়েবসাইট থেকে ওইটা কিনে অ্যাফিলিয়েটারিটা যেন হয়, এই জন্য। হ্যাঁ, ফোরাম পোস্টিংটা হচ্ছে এমন একটা বিষয়, রনক ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এমন একটা বিষয়, সেটা হচ্ছে অ্যান্সার, প্রশ্ন উত্তর এখানে আর কি। হ্যাঁ, ধরেন আমি জানি না যে রাজশাহীর সবচাইতে বিখ্যাত জিনিসটা কি, ঠিক আছে? এখন আমার বাসা তো ধরেন নাটোরে, তো রাজশাহীর সবচাইতে বিখ্যাত জিনিসটা কি আমার জানতে প্রশ্ন হচ্ছে, তখন আমি ফোরাম পোস্টিং ওয়েবসাইটে গেলাম, অনেক ওয়েবসাইট আছে ফোরাম পোস্টিং এর, যে জিজ্ঞেস করলাম আচ্ছা রাজশাহীর বিখ্যাত জিনিসটা কি, সে তখন টেকনিক্যালি কি করছে, রাজশাহীর সবচাইতে বিখ্যাত যে বিষয়গুলো তার ওয়েবসাইটে ধরেন আছে, টেকনিক্যালি তার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ভিজিটর করার জন্য তার ওয়েবসাইট লিংকটা আমাকে দিয়ে বলছে, ভাই রাজশাহীর এই বিষয়টা হচ্ছে সবচাইতে বিখ্যাত, এখন আপনি চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন, এরকম বিষয়। আচ্ছা, কেউ একজন একটু কমেন্ট ব্যাকলিংক সম্পর্কে বলেন তো দেখি। আচ্ছা, কেউ একজন না, আমি একটু কল করে ডাকি। রনক ভাই, যেহেতু আপনি বলেছেন ফোরাম পোস্টিং সম্পর্কে, এরপরে সিরিয়ালি কে আছেন? পলক ভাই, আপনি বলেন তো এই কমেন্ট ব্যাকলিংক কি? যেটা কমেন্ট ব্যাক লিংক হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে যে কমেন্ট সেকশন থাকে, সেই কমেন্ট গুলাতে যে আমার হচ্ছে পোস্টের লিংক গুলো পোস্ট করা,
অথবা সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে গিয়েও পোস্ট করে যে ওই কমেন্টের লিংকের মাধ্যমে যে ভিজিটর গুলো আসে এটাকে কমেন্ট ব্যাকলিংক বলা হয়। অর্থাৎ আমি একটা কমেন্ট করব, সেই কমেন্টের ভিতরে টেকনিক্যালি আমার ওয়েবসাইটের লিংকটা লিংক আপ করে দেব, এটা হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। কমেন্টের মাধ্যমে আমার ওয়েবসাইটের লিংকটা জি ভাই। প্রচার করা হচ্ছে কমেন্ট ব্যাকলিংক। ওকে, এরপরে আছেন রবিন ভাই। রবিন ভাই আপনি বলবেন ওয়েব 2.0 ক্রিয়েশন ক্রিয়েটিন যেটা আছে ওয়েব 2.0 ভাই। ব্লগারের মতো মানে কিছু কিছু সাইট আছে যেগুলোতে মানে আমরা ফ্রি মানে করতে পারি, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি মানে। হ্যাঁ, এটাকে এভাবে বলা যেতে পারে সংজ্ঞা স্বরূপ যখন আপনি বলবেন যে ওয়েব 2.0 এরকম অনেক লিস্ট আছে ওয়েবসাইটের, যেমন ব্লগার আছে, উইক্স আছে, উইবলি আছে। এগুলোতে আমাদের ডোমেন অনুযায়ী আমরা আবার নতুন একটা ওয়েবসাইট ডিজাইন করব, সেই ডিজাইনটা হবে আমাদের ওয়েব 2.0। ওকে, ঠিক আছে। এরপরে আকাশ ভাই আপনি একটু বলেন তো ডিরেক্টরি সাবমিশন। আকাশ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, প্রত্যেকে এখানে ক্লাসে যারা যারা আছেন এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন, এই প্রেজেন্টেশনের একটা স্ক্রিনশট রাখতে পারেন। নেক্সট ক্লাসে আমি কিন্তু প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞেস করব, এবং যে কোনো একটা ক্যাটাগরি, যেমন আমাদের সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে স্টার্ট করতে পারি আর কি। হ্যাঁ, প্রথম ক্যাটাগরিতে স্টার্ট করব, এবং কিভাবে সোশ্যাল বুকমার্কিং করা যায়, এটার মার্কেট ভ্যালু কেমন, মার্কেট সোশ্যাল বুকমার্কিং শিখলাম। আর কথা হচ্ছে শোভন ভাই তো সোশ্যাল বুকমার্কিং শিখালো, মার্কেট প্লেসে এগুলা দিয়ে কি হবে, ভাত ভিক্ষা হবে কিনা, আসলে বিষয়টা একটু দেখবো আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসগুলোতে প্রত্যেকটা এখন থেকে আমরা যে ক্লাসগুলো করব সেই ক্লাসের উপরে মার্কেট প্লেসে কি কি কাজ চলে সে বিষয়গুলো দেখবো, কারণ আমি থিঙ্ক করে দেখলাম আপনাদেরকে নিয়ে মার্কেট প্লেসে লঞ্চ করাতে হবে, যেহেতু আপনারা এইভাবে এই ক্যাটাগরিতে আগাচ্ছেন। দেখি কি করা যায়। তো এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, আমি প্রত্যেকটা সম্পর্কে আপনাদেরকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো, এবং একটা ক্যাটাগরি নিয়ে ক্লাস হবে। আজকে যে বিষয়গুলো শিখালাম এগুলোর উপরে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর আপনার নেক্সট ক্লাসের আগে অবশ্যই পেজ, যে যার পেজটা একটু কমপ্লিট রাখবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? কি ব্যাপার আজকে সবাই চুপ কেন? না ভাই, কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।